স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা 11। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। তৌসিরের স্বপ্নটা দেখে আর নিদ্রায় আচ্ছন্ন থাকতে পারে না, ততস্থ হয়ে যায় ওর অন্তর। এই স্বপ্নে মাঝে মধ্যে দেখে সে, নিত্য দেখলেও ভয়টা দ্বিগুণ রূপে চেপে ধরে। তৌসির আতকে উঠে বসে পড়ে। ওর বাহুতে নাজার মাথা রাখা ছিল, বিদায় নাজা পাটি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে ফ্লোরে। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ার যে কারো ঘুম ভেঙে যাবে। নাজা ধরফরিয়ে উঠে বসে আশেপাশে ঘুম ঘুম চোখে কিছুটা আতঙ্ক নিয়ে চোখ বোলাতে থাকে। বোঝার চেষ্টা করে কি হলো, এখন ওর সাথে কেন হঠাৎ করে এমন ঝাটকা খেলো। সামনে তাকাতে কিছুটা অবাক হয়। তৌসিরের বসে ছন্নছাড়া রূপ ধারণ করে আছে, এক দৃষ্টে ফ্লোরের ন্যায় তাকিয়ে আছে। তৌসিরের দুই হাতে শক্তপোক্ত বাহুগুলো তীর করে কাঁপছে, ঘামের ফোঁটা লেগে আছে ঘাড়ের সাদা চামড়ায়। নাজা সঠিকভাবে ধরতে না পারলেও একটু বুঝতে পারছে এই কিপ্টে লোক নিশ্চয়ই খুব ভয়াবহ স্বপ্ন টপ্ন দেখেছে, এজন্য এমন আতকে ঠেলিয়ে বসেছে। নাজার মন বলে একটাবার জিজ্ঞেস করি কি হয়েছে, কিছু কি হয়েছে। আচ্ছা, আপনি কি পানি খাবেন? পানি দিব, একটু পানি খান, দেখবেন ভেতরটা শান্ত হয়ে যাবে। মন চাইলেও মস্তিষ্ক সদায় বারংবার এমন কিছু করার প্রয়োজন নেই। সে তার মতো, তুই তোর মতো। না জানি যে মস্তিষ্ক কথাটা বাস্তব রূপে ধারণ করে। চুপটি করে অন্যটা গায়ে জড়িয়ে উঠে বসে। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদ পড়ে নেওয়া। ঘুম যখন ভেঙে গেল তাহলে আর কি বা করার। নামাজ আজ একটু আগেই পড়ে নিক। রুমে দুজন মানব, অথচ একটু শব্দ নেই। একজন আরেকজনের নিঃশ্বাসটাই শুধু শুনছে, আর কিছু না। নাজার কানে স্পষ্ট আসছে তৌসিরের জোরে শ্বাস ছাড়ার শব্দ, কিন্তু তারপরও একটিবারও জিজ্ঞেস করে না কি হয়েছে আপনার। ও নিজের মতোই চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তৌসির নাজার উঠে যাওয়া বিষয়টা অনুভব করে। ঘাড় ফিরিয়ে একবার তার যাওয়ার দিকে তাকায়। তালুকদারের মাইয়া বলে কথা, মায়া দয়া কি করে থাকবে, থাকার তো কথা না, তাই নেই? নিজের পরিবারের মতো হয়েছে, স্বার্থপর। এই যে তৌসিরের এই হালত দেখেও কিছু বলবে না, একটিবার জিজ্ঞাসা করলো না এ কেমন নারী, এ কেমন বউ না দুশ্মন। তৌসির ওর যাওয়ার পানে একইভাবেই তাকিয়ে বলে, ইতরের ঘরের ইতরানি, ডাকাইতের ঘরের ডাকাইতিনি, শয়তানি তোর এই ঠাডা পড়া বিবেকের গজব পড়ুক, গজব। এই বলে ঘাড় ঘুরিয়ে নেয়। নিজেই নিজেকে বলে কিছু অতীত হয় সুন্দর আর কিছু হয় বিভৎস, তাই সব গুলিয়ে নেওয়া উচিত নয়। এই বলে আবার ঘুমাতে যাবে, তখনই দেখে বালিশের পাশে নাজার ফোন পিটপিট করছে, অ্যালার্মের আওয়াজ। তৌসির হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে একটু সময় তাকিয়ে রয় ফোনের দিকে। নাজার ফোনের পাশে ওর ফোন রাখা। নাজার ফোন গ্যালাক্সি S25 আলট্রা। ফোনের পাশেই তৌসিরের 17 সালের গ্যালাক্সি S8 পুরাতন ডিসপ্লে ভাঙাচোরা। ফোনটা ভারী বেমানান লাগছে, ঠিক তেমন বেমানান যেমনটা নাজার পাশে তৌসিরকে বেমানান লাগে। তৌসির সুন্দর নয় বটে, তবে নাজার সৌন্দর্যের সামনে তৌসির কালাচান একটা, তৌসিরের ভাবক নয়। যাই হোক, নাজা ব্রিটিশ, এই জন্য ওর জন্ম ইংল্যান্ডে। জন্মের পর 6 বছর অবধি ছিল সেখানে। বাবা বাংলাদেশি হয়ে পেয়েছে বাবার আচরণ স্বভাব সবকিছু, আর মা ব্রিটিশ হয়ে পেয়েছে মায়ের সৌন্দর্য। তৌসিরের মাঝে মধ্যে নাজার দিকে তাকায় দু এক পলক, সাথে ভাবে এই পুতুল সত্যি তার ঘরের বউ, ওর নিজের বউ। ওর ঠিক এখনো বিশ্বাস হয় না এমন একটা মেয়ে ওর মতো মানুষের কপালে সত্যি খোদা লিখে দিয়েছে। তৌসির এই খণ্ডখানিক ভাবনার আতল গহ্বরে ঢুকে ম্লান হাসল। এমন এক ঝিক জুটাইলাম, দয়াল আমার মতো বজ্জাতের তাকদিরে, সেই হালার পুত দেখব, সেই স্বপ্ন বুনতে শুরু করব। এটা ভেবে কপাল কোচকায়, নিজে নিজে কথার উত্তর দেয়, আমার বউ আমার ব্যক্তিগত চিজ, ওরে লইয়া স্বপ্ন দেখলেও তো আর পাইব না, ওইটা আমারই। উক্ত কথা তৌসিরের নিজের মধ্যে অনুভব করে। এটা ভাবতেই খুশিতে সুরমা নদীতে লাফ দিতে মন চাইছে যে ওর বউ শুধু ওর, এই পুতুল ওর নিজের একান্ত। এখন যদি স্পিকার বাজানো সম্ভব হতো, তবে লুঙ্গি হাতে নিয়ে একটা লুঙ্গি ড্যান্স দিত। আজ বড্ড খুশি লাগছে তার। এই খুশি উদযাপন করার জন্য হলেও একটা
জিজ্ঞাস ডান্স দেওয়া উচিত। সবাই এক বোতল বেয়ার আর পার্টনার হিসেবে নাজা হলে মন মন হয় দুর্দান্ত একটা ডান্স দিত। কিন্তু যে নাজা ডান্সের কথা বললে তৌসিকে বেইজ্জত করে দিবে ভদ্র ভাষায়, তাই ইজ্জত নিয়ে থাকাই উত্তম। প্রয়োজন নেই বেজ্জতি ডান্সের। তৌসির বালিশে মাথা রাখে। একটু ঘুমানো প্রয়োজন। যে না বালিশে মাথা রাখে তখনই নাজা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে গাঢ় গলায় বলে, ওরে হুন্ডা নিয়ে, এই যে শুনছেন? নাজার ডাক শুনে তৌসির ওই ডাকের মর্মর্থ উপলব্ধি করতে পারে যে হয়তো কোনো প্রয়োজন পড়বে এই স্বার্থপর চিজের, নয়তো এত মিঠা কথা করে ডাক্তার দিত না। কিন্তু তৌসির বালিশ থেকে মাথা তুলে না, একইভাবে শুয়ে থাকতে নিমেষ গলায় উত্তর দেয়, জি হুনরাম, জি শুনছি। নাজা বুকের মাঝে মর্মপীড়ন নিঃশ্বাস ছেড়ে দু কদম এগিয়ে এসে বলে, অজুর লাইনে টেপ কাজ করছে না, টেপের মুখ খুলে গেছে, এখন আমি কিভাবে অজু করব? তৌসির নাজার কথায় কিছু বলতে নেয়, কিন্তু ফের থেমে গিয়ে অন্য কিছু বলে, তো আমি কি করব? তোমার যেমনি ইচ্ছে অমনি গিয়ে করো। তৌসিরের কথায় নাজা রুক্ষ সুরে বলল, কি বললেন? তৌসির ওর গলার সুরটা এমন কঠিন দেখে এক লাফে উঠে বসে। একটু প্রতিশোধই নিচ্ছি। ওই যে নাজা ওকে কিছু জিজ্ঞেস করেনি আগে, তাই প্রতিশোধ নিল। তৌসির নাজার দিকে তাকায় না, তাকালেই বেজ্জত চোখে দুটো ওর দিকে শিকারি বন্দুকের মতো এঁটে যাবে, তাই তো না তাকিয়ে কথা বলে, না কিছু বলিনি, চলো পুকুর থেকে অজু কইরা আসবা। এই বলে উঠে দাঁড়িয়ে লুঙ্গির গিট্টু একটু ফস করে গেছিল। শরৎ কারণে গিট্টুটা ঠিক করতে করতে টর্চ লাইট নিতে যায় টেবিলের দিকে। নাজা বিছানার কোণ থেকে নিজের হিজাবটা গায়ে জড়িয়ে উপরে ওড়না জড়িয়ে নেয়। নামাজের হিজাব পরে নিল। এখন নিশিরাত বলে বেলা বলতে গেলে আর এ সময় সাবধানে থাকতে হয়, তাই সতর্ক হয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল। ওড়না জড়িয়ে নিয়ে তড়িৎ পায়ে সামনে এক কদম ফেলে মুখ তুলে চঞ্চল চোখে তৌসিরের চোখের দিকে তাকায়, যদিও ইচ্ছে করে না তাকাইতে, এমনি এমনি পড়ে যায় চোখ। নাজা দেখে তৌসির আগ থেকে ওর দিকে চোখের পলক না ফেলে আনমনা চাহনি দিয়ে নির্বিশেষে তাকিয়ে আছে। আসলে নাজার ওড়নাটা পড়েছিল সেইটাই দেখছিল। নাজাকে নিজের দিকে তাকাতে দেখে ধ্যান থেকে এক ঝটকায় ফিরে এসে দ্বিধামনস্ত বলে উঠল, হ চলো চলো বলে আর এক পা দাঁড়িয়ে থাকে না, উচ্ছ্বাস হয়ে সামনের দিকে অগ্রসর হয়। নাজা ওর পিছনে পিছনে যায়। নিচে এসে সদর দরজায় তালা খুলে তৌসির টর্চ লাইট জ্বালিয়ে নাজাকে বলে, তুমি একটু খাড়াও, আমি দেখি কোনো চোট্টর আবার আছে নাকি, লাইট মাইরা পরে বের হইবা। এই আদেশ দিয়ে সদর দরজা থেকে পা রেখে আশেপাশে লাইট মেরে ভালোভাবে দেখে নেয় কেউ আছে কিনা। না, কেউ নেই, থাকার কথাও না। তৌসির জানে কেউ অত সাহস দেখাবে না, কিন্তু তাও একটু চেক করে নিল। ওর বউ এই নিশিরাতে বের হয়েছে বলে কথা। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায় নাজার দিকে। যদিও অন্ধকার ওকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অবয়ব চোখে আটকায়। তৌসির বলে, তালুকদারের মাইয়া, দোয়া দরুদ যা যা পারো তা পইরা পা রাখো বাইরে, না পারলে টুটটুটের পোলা জিন্দাবার, তোমার যাইতা ধরবো। এমন কথায় নাজার ভেতরটা মর্মন্ত কোদের সঞ্চার হয়। তদুপরি নাজাও কিছু বলে না, চুপচাপ আয়তুল কুরসি পরে বাড়ির বাইরে পা রাখে। সদর দরজাটা লাগিয়ে আসে আগলায়। তৌসির সামনে চরণ ফেলতে ফেলতে বলে ওঠে, তালুকদারের মাইয়া, তুমি বিলাসিতা একটু কমাও। আকস্মিক এমন কথায় নাজা মনে মনে তীব্রভাবে কৈপিন্য জমে। আমার জামারিত কথা আর জমারিত কথা, এমন লাইনবিহীন কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে? নাজা খানিকটা কঠিন বিষাদময় ধ্বনিতে বলে, আমি কি বিলাসিতা করেছি? এত বড় বড় কথা বলছেন। তৌসির ওর কথায় কিঞ্চিত হেসে পেছনে তাকিয়ে ওর দিকে এক পলক চোখ বোলায়, তারপর সামনে দৃষ্টি স্থির করে বলে, এই যে প্রতিদিন নয়া নয়া ড্রেস পরো, মানলাম নয়া বউ, এর লাগে একটু একটু নতুন কাপড় পরবা, তাই বলে সব পইরা নিবা নাকি? এবছরের জন্য 2টা নইলে 4টা ড্রেস বের কইরো, বাকিগুলা রাইখা দিও, অযথা ঘরে পইরা নতুন কাপড়গুলা নষ্ট করবা কেন? তৌসিরের কথায় নাজার কানে যায়, তবে আজ রাগ করে না। এটা তো নতুন কিছু না। নাজা তৃপ্ত কঠোর ব্যঞ্জনায় বলে, আমি এক ড্রেস মাসে 2 বার পরি না, আর আপনি বছরে 4টে বলছেন, দুঃখিত, সম্ভব না আমার পক্ষে।
আহা, তুমি বুঝতেছো না গো কৈতারি। এই যে নয়া নয়া ড্রেস পরো, এগুলোর দাম এক একটা বাংলাদেশি টাকায় 6 থেকে 7,000 টাকা। ফুফু চাচারাম তো লন্ডন থেকে আমদানি দিয়ে দেয়, এর জন্যই তো কদর বুঝতেছো না। একটু আয় করতে শিখো। নাজা তৌসিরের কথার উত্তরে ঘাড় তেরামি করে ধরন করে বলে, আমি বিলাসিতা ত্যাগ করে আপনার মতো কিপটামি করতে পারবো না। তৌসিরের প্রখর রাগ হয়, শান্ত মেজাজে হঠাৎ তীব্র ক্রোধের বিস্ফোরণ ঘটে। সামনে আগাতে আগাতে আনমনীয় স্বরে নাজার কথার বিপরীতে বলে, আম্মানির ঘরের আম্বানি, আমার ঘরে আমার লাগে ঘর করতে যদি হয় তাইলে আয় করতে শিখো, নয়তো বাপের বাড়ি সোজা দৌড়। নাজা তৌসিরের কথায় নাকমুখ কুচকে চাপার আগে মোড়া সুরে বলে, বউ একটা কাপড় চাইলে মানুষ 10টা কাপড় কিনে দেয়, আর আপনি ছি। তৌসির নাজার এই উদাহরণ দেখে মিটি মিটি হেসে তাচ্ছিল্য সুরে বলে, আমি এলন মাস্কের ভাই বেলন মাস্ক না, যে বউ একটা কইলে 10টা কিনা দিব। একটাও দিব কিনা সন্দেহ আছে। নাজা তৌসিরের এমন উত্তরে প্রত্যুত্ত বিরক্ত হলো। ছি, কত ছোট লোক আপনি, এত কিপটামি করে কি হবে এই 2 দিনের জীবনে। তৌসিরের কথায় আলতো এসে মিঠা সুরে শুধায়, এত বিলাসিতা করে হবে কি হবে এই 2 দিনের রজনীতে। নাজার কথা বাড়ায় না। এতক্ষণে ওরা পুকুর ঘাটে চলে এসেছে। নাজা চুপচাপ নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। তৌসির আওয়াজ দিয়ে বলে, দেখো সাপটাপ থাকতে পারে। এই বলে নিজেও নেমে যায়। তা নাজা মিসক করে অজু করে নেয়। তৌসির আশেপাশে লাইট মেরে দেখে পানিতে মাছ চোখে পড়ে কিনা, কিন্তু না, বড় মাছ চোখে পড়লো না। নাজা অজু শেষ করে উঠে বলে, চলুন। তৌসির নাজার কথায় ওর দিকে সরু চোখে নামিয়ে তাকিয়ে বলে, তুমি 5 মিনিট খাড়াও, আমি একটা ডুব দিয়া লই, ঘাইমা গেছি। নাজা তো অলঙ্ঘনীয়ভাবে অবাক হয়। এই তিমির ঘেরে নিশীতে তৌসির গোসল করবে, এ কেমন কথা। নাজা অবাক হয়ে দাঁড়িয়ে রয়, তবে বলে, না, কেন করবেন, প্রয়োজন নেই করার। তৌসির ওর হাতে টর্চটা দিয়ে 2টি সিঁড়ি নেমে ঝাঁপ দেয় পুকুরে। নাজা 2 সিঁড়ি ওপরে উঠে পানির দিকে লাইট নিক্ষেপ করে। তৌসির সাঁতরে ডুব দিয়ে ধীরে ধীরে ওপরে আসতে আসতে বলে, যাগে একটু আরাম লাগলো, টুটটুটে স্বপ্ন দেখা ঘাইমা গেছিলাম। নাজা কথাটা শুনে তবে উত্তরে কিছু বলে না। ওর বেহায়া চোখদ্বয় আটকে গেছে তৌসিরের দিকে। ওর পরনে সাদা একটা সেন্টো গেঞ্জি আর কালো লুঙ্গি। পানিতে ভেজার কারণে সাদা গেঞ্জিটা ভিজে নিখুঁত পুরুষালী শরীরটা স্পষ্ট হয়ে গেছে। শরীর দেখে মনে হচ্ছে এই কিপটে আর যাই করুক, জিম, কুস্তি, লড়াই এসব হয়তো করে। নাজা চোখ আটকে যায় রয় সুপারগ্লুর মতো তৌসিরের পানে। ওর এক নজর দেখার কৌতূহলে ওর প্রশস্ত কাঁধ থেকে নেমে আসা বাহুতে শক্ত প্রবল উপস্থিতি বুকের গঠনে দেখেই মনে হচ্ছে জিম করে অভ্যস্ত। ভিজে গায়ে লেগে গেছে গেঞ্জির নিচে পেশির প্রত্যেকটি রেখা শৃঙ্খলভাবে ভেসে উঠেছে। অভ্যাসগুলো স্পষ্ট, মনে হচ্ছে ইটগাথা দেওয়ালের মতো একে একে সাজানো হয়েছে, যা কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। ফর্সা গায়ে পানির মুক্তোর মতো ঝরছে। তৌসি নাজারই তাকানোর দৃষ্টি লক্ষ্য করে। কি তালো, এত তাকাও কেন, কেরাস টেরাস খাইলানি? তৌসিরের কথায় নাজা বাস্তবে আসে। দেখতে যতই সুন্দর হোক না কেন, কথাবার্তার আচরণে ইবলিশের মতোই। ইবলিশও হয়তো এমন কথাবার্তা বলে না। নাজা নিজের অবাধ্য দৃষ্টি সামনে নিয়ে পানির দিকে চোখ রেখে নাক মুখ কুচকে বলে, আপনার মতো মানুষের ওপর এসব খাওয়া জায়েজ না। তৌসির নাজার কথায় মুচকে এসে গেঞ্জি খুলতে খুলতে বলে, মুখের ভাষা একটু খারাপ হইলেও আমি দেখতে মন্দ না, তাই লাইন একটু একটু মারতেও পারো। নাজা সেই আগের মতোই সামনে তাকিয়ে বলে, আমার লাইন মারার শখ ওঠেনি। শখ উঠবো কেমনে, করলার মতো তিতা যে মন। আপনার মতো তো আর কালো নয়, তিতা হলেও আমারটা ভালো আছে, তিতাই ভালো। হা হা, কালা আর ধলার মাঝে পার্থক্য বুঝবেটি, পরে কালা ধলা মারাইস। নাজা শক্ত গলায় ধারণ করে, আমি বুঝেই বলেছি। তৌসির হাত বাড়িয়ে নাজার হিজাবের ওপরে ওড়নাটা টেনে নিয়ে নেয়। এমন আকস্মিক ঘটনায় নাজা ভারী বিরক্ত হয়। দাঁত চেপে বলে, আপনি আমার ওড়না নিলেন কেন? তৌসির নাজার ওড়নায় ভেজা লুঙ্গির ওপর চেপে বলে, এখন কি কাপড় ছাড়া ঘরে যাবো? তোমার ওড়না কোমরে পেঁচাইয়া তোমার সম্পদ জিনপরির কাছ থেকে লুকাইয়া যাইতে হইব না? নাজা তৌসিরকে লুঙ্গির বদলাতে দেখে লাইট অফ করে নিল। রাগে
গলা চেপে দিতে ইচ্ছে করো। তো আপনি আমার ওড়না কেন পরবেন? দিন বলছি না। তৌসির ভেজা লুঙ্গিটা খুলতে খুলতে পাশ ফিরে নাজার মুখের দিকে তাকায়। চন্দ্রলিত নিশতে ওর লাবণ্যময় মুখখানা লাবণ্যের উৎকৃষ্ট মনে হচ্ছে। তৌসির কপাল কুঁচকে বলে, তো এখন তোমার নিয়ত কি? ওড়না তোমারে দিয়া দেই, লুঙ্গি ছাড়া ঘরে যাইতাম, ব্যাস। এমন কথা শুনে নাজা চুপ হয়ে যায়। এই লোকের সাথে কথায় পারা যায় না, ওর পক্ষে সম্ভব না। ছি, কি কথা কয় মাঝে মধ্যে। তৌসির নাজার ওড়নাটা কোমরে শক্ত করে পেঁচিয়ে দুশিরি নামতে নামতে বলে, লাইটটা জ্বালাওলো। নাজা ওর কথায় লাইটের বাটনে সুইচ দেয়। তৌসিরের লুঙ্গি আর গেঞ্জি এক চুবড়া মেরে পানি থেকে ধুয়ে নেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড়গুলো চিপতে চিপতে নাজার দিকে সরু চোখে এক নজর তাকায়। দেখে নাজা অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে মন চাইতাছে গর্দানিরে ধইরা ইচ্ছে মতো চুবানি দেই। টুটটুটের মাইয়ারে, আমার নিয়া আমার দিকে তাকায়ও না, জালিমনি কোথাকার। তৌসির সিঁড়ি বেয়ে সামনে উঠতে উঠতে বলে, চলো। আর অমনি তাকানি দরকার নাই, নাটকবাজ মাইয়া। না যাওয়ার কথা গায়ে না লাগিয়ে সামনে আগাতে বলে, আশেপাশে কোনো ফার্মেসি আছে? অনির্বাণ ক্ষণে নাজার মুখে ফার্মেসির কথা শুনে তৌসিরের অল্প স্বল্প মাত্রায় থমকায়। পা থামিয়ে গ্রিপ বাহিলিয়ে পেছনে তাকে সরু চাহনি দেয়। নাজার মুখপানে কিছু একটা আজ করে ভুরুকুচকে জিজ্ঞেস করে, এখন লাগবে? এখন এসব ভালো না, আমি টাউনে যাবো কালকে, ভালো ব্র্যান্ডের আয়না দিমনি। নাজা তৌসিরের কথায় ভরকে যায়। এ পুরুষ কি ভেবে নিল? ধুর, গলাটাই ভুল হয়ে গেছে। কেন যে জিজ্ঞেস করলো? নাজা ঠান্ডা গলায় বলে, আমি ওইসবের জন্য বলছি না, আমার সিজেট লাগবে, অ্যালার্জি বেড়ে গেছে নাকে চোখে, তাই বলছি। তৌসির এটা শুনে হাঁটতে শুরু করে, বলে, ওহো, আমি কই অন্য কিছু। আচ্ছা, সকালে আয়না দিমনে, আর ওইসব লাগলে কইও। নাজা ক্ষীণ গলায় বলে, আপনাকে বলার প্রয়োজন নেই, আমি আমার প্রয়োজন হলে দেখে নিব। কেন আমারে কইবা না কেন? আমার ইচ্ছে, তাই আমি বলবো না। আপনার কোনো সমস্যা? না না, আমার সমস্যা হইব কেন? যেখানে আসতে একটা সমস্যায় তিন কবুল কইরা বুকে ধরছি, সেখানে এসবের ছোটখাটো বিষয় আমার সমস্যা থাকতে পারে? আমার সমস্যা বললেন আপনি? সমস্যাই তো, বিয়ের আগেই ভালো ছিলাম, বিয়ে করলে ভাবছিলাম বিয়ে করলে একটু বউ সেবা টেবা করবে, দিনকাল আর একটু ভালা যাইব, কিন্তু আমার সব ভাবনা বৃথা হয়ে গেছে। না হলে আরেকটা বিয়ে করে নেন, সেই বউ এসে সেবা করবে, আমি ওইসব পারবো না। নাজার কথায় তৌসির অল্পখানি হাসে। তৌসিরের এই হাসি আজ প্রথমবারের মতো নাজা লক্ষ্য করে। ভারী আবেশীয়ময় এই হাসি। ওর হাসি মন ভরে ভোরের মতো আলো, যা মুহূর্তেই চারপাশের সবকিছু আলোকিত করে তোলে। হাসিতে ঠোঁটের কোণে মৃদু বাঁকা যখন গভীর হয়, তখন গালে টোল দুটো দুষ্টু মিষ্টি গোপন কথার মতোই ভেসে ওঠে। দাঁতগুলো মুক্তার মতো শুভ্র ঝলমল করে উঠছে। তৌসিরের এই হাসি এতটাই সুন্দর যা বর্ণনা করার যোগ্যতাও নেই। তৌসির তার পাশে একবার চোখ বোলায়। চাঁদনি রাতে স্নিগ্ধ আঁচলে উঠানো ডুবে আছে রূপালি আলোয়, তার মধ্যে দুজন পাশাপাশি হাঁটছে। পদধ্বনি মিশে যাচ্ছে নিশির বিশদ মুগ্ধতায়। ক্ষণিকের ঝটকায় বাতাসের কোমল ঝাপটে সে কানে ফিসফিস করছে। দূরে অরণ্যের গহীনে পেঁচার ডাক ক্ষীণ শোনা যাচ্ছে। এদিকে আকাশের বুক থেকে জড়িয়ে পড়া আলোর উঠানে ছিটকে পড়ছে হাজারো জোনাকি। তাদের ক্ষুদ্র জ্যোৎস্নায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপের আলোয় স্বপ্নের মেলার ন্যায় দেখাচ্ছে। সব মিলিয়ে ভারত সুন্দর আজকে চন্দ্রলোকিত নিশীথিন। সাথে নাছা তাকায় আরো বেশি ভালো লাগছে। আমি আপনার যন্ত্রণা দেই? এত বড় মিথ্যা কথা বললেন, লজ্জা করে না? লজ্জা যদি থাকতো তাইলে করতাম, নাই তো কেমনে করবো? নাজা আর কিছু বলে না। এতক্ষণ বাড়ির ভেতরে চলে এসেছে ওরা। নাজা চুপ রুমে চলে আসে। তৌসির ওর পিছে পিছে আসে। নাজা এসে নামাজে দাঁড়িয়ে যায়, আর তৌসির একটা নীল আর সাদা চেকের লুঙ্গি পরে নেয়। তৌসির আর নায়ের চাচা নুরুজ্জাহান, মানে তৌসিরের বিবি যান, দাদি যান, হঠাৎ করেই শিকদার কুঠিরে ডেকে পাঠিয়েছে। শিকদার কুঠির হলো গোটা শিকদার পরিবারের অন্ধকার করা সব রহস্যের আড্ডাখানা। এখানে লুকিয়ে আছে তাদের ব্যাজ্যোতিক কর্মকাণ্ড,
এখানে বসেই নেওয়া হয় গোপন সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর, কুটিরের বাতাস চাপ উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরো লাল কার্পেট অনেকটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার উপর সাজানো আসবাবপত্রের গম্ভীর্য এখনো বজায় আছে। চারপাশের ঘন কাঠের দেওয়াল, জানালার মোটা পর্দা টানা, বাইরের আলো একদম ঢুকে পড়ছে না। বিবিজান নূরজাহান বসে আছেন তার বিশাল মহগনি টেবিলের পেছনে। মুহূর্ত গম্ভীর ঠোঁটে অল্প তাচ্ছিল্যের ছাপ, তার চোখে হিরে কাটা ধারালো মনে হচ্ছে। তার সামনে রাখা লেদার চেয়ার। তৌসির আর নাজিম চাচা দুজন আস্তে আস্তে এগিয়ে গিয়ে সেই চেয়ারে বসেন। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তৌসির বলে, কি হয়েছে বিবিজান, এত করা জরিফ করলা কেন? বিবিজান ওকে নিজের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবতী মেয়েকে দেখান, নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটা দেখা যাচ্ছে ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকিয়ে আর তাকায় না। এদের দিকে তাকাতে ভালো লাগে না কেন জানি তৌসিরের। চোখ ফিরিয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলে, নতুন নাকি? বিবিজান মাথা নাড়িয়ে কিছুটা শক্ত গলায় বলেন, হ্যাঁ নতুন। একটা ফুলের টুকরাও দেয়নি কেউ। নতুন, কলেজ পাশ করে ভার্সিটিতে উঠছে। নাজিম চাচা এটা শুনে বলে, ও আচ্ছা, তা কেন এই টুটুটের জোগাড় করলো? বিবিজান কড়া গলায় বলল, রাইজার ভার্সিটির এইটা। রাইজা একজন ভার্সিটির প্রফেসর, তবে তিনি কেবল ক্লাসরুমের গণ্ডিতে সীমাবদ্ধ নন। তৌসিরের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর এই সূত্রে তিনি যুক্ত আছে তৌসিরের ভয়ঙ্কর চক্রে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর, যারা নিজেদের প্রতিষ্ঠান থেকে কিছু মেয়ে বেছে নেয়, যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে, আধুনিক জীবনযাপনের প্রতি আকৃষ্ট থাকে কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। রাইজানের মতো শিক্ষিকারাই সেসব মেয়েদের ওপর নজর রাখে, সুযোগ বুঝে খুঁজে বের করে আনেন। প্রথমে তারা মেয়েদের সাথে বন্ধুসুলভ পরামর্শতা করেন, কথার ঝাঁজে আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদের টেনে আনেন এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলে আর ফিরে আসার পথ থাকে না। তারা ওদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রে হাতে দেয়। তারপর তৌসির এখান থেকে এদের কন্ট্রাক্ট সাইন করিয়ে বিভিন্ন দেশে প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠায়, শুধু বিলাসিতার প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বিবিজান রিজার দিকে তাকায় শয়তানি চাহনি দিয়ে এক পলক, তারপর তৌসিরের দিকে তাকিয়ে বলে, তুই চাইলে এক ডজ দিতে পারোস ওর থাইকা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়। এমন কথা ঠিক হজম হয় না। বিয়াইতে একটা পুরুষও। ওর বিবিজান কোন বিবেক এমন কথা কইল? পুতুল ঘরে রাখা আছে, পুতুল দেখে পেতনিকে কেন ছুবে ও? তৌসির সিট ফিটিয়ে বলে, আমার বইয়ের হক আমি কাউরে দিব না বিবিজান। বিবিজান ডেস্কের ওপর রাখা একটা বল ঘোরাতে ঘোরাতে বলে, চল একটা বাজি ধরি। অনেকদিন হইল তোর লগে বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে একটা রুমে থাকবি, শুধু সামলাইতে পারোস নাকি নিজেরে? তাইলে এ যত ইনকাম করব কইরা আমারে দিব, সব খালি তোর। রাজি? তৌসির কথাটা কিছুটা অবাক হয়, তবে টাকার অ্যামাউন্টসও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া। মাফিয়া গ্যাংস্টার থেকে টাকা আছে বলে কথা। তৌসির মাথাটা ঝাঁকিয়ে বলে, আমি রাজি, তবে আমার শরীর ছুঁতে পারবো না। আমার বউ আছে, আমার যত টাকা এর থেকে পামো সব আমার বইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুইলা ওইখানে রাখতে হইব, কারণ আমার এই পুরুষত্ব আমার বইয়ের আমানত। খানিকক্ষণ পর বিবিজান আর নাজিম চাচা বাইরে চলে গেলেন। তৌসির বসে আছে চেয়ারে রুমের মাঝখানে, ওর সামনে রিজা দাঁড়িয়ে আছে। এই রিজা আবার লুচ্চামিতে ফার্স্ট ক্লাস। একটা খারাপ গান গেম ছেড়ে দেয় স্পিকারে, তারপর ধীরে ধীরে তৌসিরের সামনে এসে ঝুঁকে পড়ে। তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বুলায় রিজার মুখপানে, বলেই মুচকি এসে ওঠে। আর তৌসিরের হাসিটা তো বরং মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সেই সঙ্গে একজন নিকৃষ্ট পুরুষ, কিন্তু এই মন্দ লোকের সবচেয়ে বিভৎস হলেও হাসির মাঝে ছুঁয়ে দেয় অন্যের মন। কেউ না চাইলেও এই হাসিতে মুগ্ধ হতে বাধ্য। চোখে খানিক মধুর্য চেয়ে থাকলেও ভারী মন কাড়ে এই হাসি। রিজা তপ দেখিয়ে গেল একই দৃষ্টিতে। এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারার দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে সে, তবে এমন হাসি এই প্রথম দেখলো। তৌসির রিজার চোখে চোখ রেখে বলে,
তৌসির শিকদারের পুরুষত্ব এতটা সস্তা নয় যে তোর মতো 5 টাকার টুটটুটের ওপর ঢেলে পড়বে। 5 টাকার উক্তি কথাটা শুনে রিজা বিরক্তিতে রাগ হয়। রিজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিজের আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এ বলে ওর নিজেরা চুলটা নিজেই ফেলে দেয়। এতে ওর অর্ধ শরীর উন্মুক্ত হয়ে যায়। ধবধবে সাদা শরীরটা জীবন্ত ফুলের মতোই ফুটে উঠেছে তৌসিরের চোখের সামনে। কিন্তু তৌসির এসবে পাত্তা দেয় না। ওর চোখে যেন রিজার দিকে যায়। কেন জানি নাজার কথা বড্ড মনে পড়ে না, ঠিক ওর কথা মনে পড়ে না। ওর ওই মারাত্মক নয়নজোড়া চোখের সামনে ভাসতে থাকে। তৌসির রিজার দিকে একটুর জন্যও তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে পাল্টে খেতে পারে। তৌসিরের ভেতরটা ধরফর করছে, তবুও তৌসির স্থির হয়ে বসে আছে সামনের ফ্লোরের দিকে তাকিয়ে। রিজা নিজে শাড়িটা পুরো খুলে নানাভাবে ভাজিঙ্গিতে তৌসিরকে সিকিউর করার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ তৌসির ওর দিকে তাকায় না। 5 মিনিট হয়ে গেছে। তৌসির দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, এই টুট কাপড় পর, তোর টাইম শেষ। রিজা মন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মোহরা ঘেরা সৌন্দর্যের দেখেও তৌসিরকে গলাতে পারলো না। রিজা নিজের শাড়ি ঠিক করে নেয়। ঠিক করে নিলেও এলোমেলো রয়ে যায়। তৌসির বুক ভরা শ্বাস কেড়ে নিয়ে উঠে দাঁড়ায়, আশেপাশে এক নজরে তাকায়, তারপর রিজার দিকে এক কদম এগিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির শিকদারের লুঙ্গির গিট্টু খুলতে একমাত্র তার বই খুলবো, তোদের মতো ব্যবসায়ীদের জন্য খুলবো না। রিজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, আপনি তাকাননি আমার দিকে, যদি তাকাতেন তাহলে আমার প্রতি আসক্ত হতেন। তৌসির রিজার কথায় তাচ্ছিল্য এক চিলতে হাসি দিয়ে বলে, ঘরে চাঁদ রেখে তো তোর মতো পাদের দিকে তাকানোর টাইম নাই আমার। আমার বইয়ের চেয়ে দ্বিগুণ মোহিত করতে রাজি আমি। তৌসিরের এই কথাটি শুনে হুমকি সুরে বলে, এই চুপ, আমার বইয়ের নাম মুখেও নিবি না। টুটটুটগিরি করবি কর, তোর মতো 5 টাকার টুটটুট আমার বইয়ের নাম মুখে নেওয়ার যোগ্যতা রাখে না। ব্যাস। রিজা থেমে মাথা নিচু করে নেয়। তৌসির আবার বলে ওঠে, আর যদি জীবনে আমার সামনে কাপড় খুলিস তাহলে কাপড় সহ আগুন ধরিয়ে জ্বালিয়ে দিব তোরে। এসব বলে তৌসির লুঙ্গির কোন কোমরে ঠেসে নিতে নিতে রাগি মেজাজ দিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হয়ে বিবিজানকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দিও সব সময় মতো, ভেতরে কিছু হয়নি। এই বলে তৌসির নিজে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বিবিজান হতাশ হন বড্ড। উনি চান তৌসিরকে সরাসরি এসবে জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজিম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞেস করেন, কিরে, এত ভয়ঙ্কর আগুন দেখাও, তুই কিছু করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়, তারপর বলেন, তোমাদের মতো আমার এত উত্তেজনা নাই যে যে টুটটুট দেখমো ওর লগে বিছানায় চলে যাবো। নাজিম চাচা ওর কথায় প্রত্যুত্তরে বলে, এত সুন্দরী চিজ দেখলে মানুষ রাস্তাঘাটে কন্ট্রোললেস হয়ে যায়, আর তুই সামনে থেকেও কি করে সম্ভব? তৌসির চাচার কথায় খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, রাস্তাঘাটে এনে কন্ট্রোললেস হওয়া এসব ওই জানোয়াররা যাদের জন্মই রাস্তাঘাটে। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছাড়লেন। আগে কয়টি বৌরে দিয়া কুমারত্ব ধ্বংস কইরা পরে যা ইচ্ছা করবি তাই এমন করস না কেন? তৌসির তিক্ত সুরে গরম গলায় উত্তর এনে নিয়ে বলে, বলল গিয়ে কিছু হয়নি এখনো। নাজিম চাচা এটা শুনে টাসকে খেয়ে বলেন, কি বললি তোরা? তৌসির ঠান্ডা গলায় বলে, অনেক ছোট, ওরে সময় দেওয়া উচিত, আর এসব কথা আর কেউ যেন না জানে। এখন এসব কথা বাদ দাও, কামের কথা কও। নাজিম চাচা ঠান্ডা হয়ে যায়। তৌসিরের মতাজ বুঝে উঠতে পারে না তিনি। সন্ধ্যা নেমেছে। আবছা আলো ছায় ঢাকা বাগানে কোনটিতে আজ এক গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে উঠেছে লোভ আর সন্ত্রাস যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতায় আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্র হয়ে রয়েছে তৌসিরের রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছে নাজিম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতে সাদা কাগজের খামের ওপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এক সোনা ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনাশ্রমে রাতারাতি ধনী করার স্বপ্ন দেখায়। তৌসির মন্ত্রের গতিতে আত্মতৃপ্তিতে হেসে খামটি খোলে।
ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহর যুক্ত। স্পর্শকাতরতায় ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত। কোনো পথ বাইরে উন্নয়নের স্রোত আর এলাকা রাতারাতি হয়ে উঠবে মূল্যবান। এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তাদের ভেতরে একটি অসংখ্য লোকই জানে, এবং তৌসির বহু চালাকি এবং আঁকাবাঁকা পথে এই নকশা কপি করে এনেছে। তাদের সামনে টেবিলের পাশে বসে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডারের দল। ওদের চোখ ক্ষুধার্ত শিকারীদের মতো দৃষ্টি। ম্যাপের প্রতিটি চিহ্নিত এলাকা, প্রতিটি রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার। তৌসিরের ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডাররা তখন অতি দ্রুত সেই চিহ্নিত এলাকার সাধারণ ও সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নিবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অগ্রাধিকারে চলে যাবে, তাই দাম কমে বিক্রি করে দেওয়াটাই সুবিধামানদের কাজ। আর সাধারণ মানুষ এই জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দিবে। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে এই এলাকায় কাজ শুরু করতে আসবে, তখন বিল্ডাররা সেই জমি কয়েক গুণ চড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয়লব্ধ অর্থের 40% সরকার সরাসরি চলে যাবে তৌসিরের পকেটে। এভাবে বিনা পরিশ্রমে, বিনা বিনিয়োগে তৌসিরের কাছে টাকা হাতিয়ে নেয়। তবে তৌসির সতর্ক। সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপ খবর দেয় না, বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দেয়, নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগটাকে তার ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে। ভেতর থেকে শান্তিমতো ভেতরের ক্ষয় করে যাওয়া এক নির্লজ্জ খেলায় মেতে ওঠে। তৌসির ম্যাপটা দেখে দুজন বলে ওঠে, পাশে যে বস্তি আছে ওইটা ইমিডিয়েটলি কেন, এটা আগামীতে কাজ করা হবে। ওই বিল্ডার বলে ওঠে, আচ্ছা তা কত টাকার খরচ আইব? তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জমি 10 কোটির ওপর বেচা যাইব, এখন 2 অথবা 1 কিনতে পারবা। একজন বিল্ডার বলে ওঠে, যদি পরে সরকার এনে কাজ না করে? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওরে, কাজের ওপর সন্দেহ না? না, এমন বিচার মানা যায় না, এটা ভারী অন্যায় এখনকার কর্ম। তৌসির ধমকে উঠে বলে, এই টুটটুটের পোলারে তোরা কি আমার কাঁচা খেলোয়াড় মনে করস? সন্দেহ নিয়ে কথা কস? তোগো যদি লাগে তো চুপচাপ ডিল কর, না লাগলে ভাগেন থাকি। বিল্ডার আর কিছু বলে না, মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে এমনই হবে, আপনি যা বলবেন আমরা কিনে নিব। এ বলেই উঠে যায়। তৌসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টেক্কা খাইতে হয় তবে ভেতর থেকে শান্তিমতো ভেতরেই ক্ষয় হয়ে যেতে হয়। এটা আমাদের বিনিয়োগ, এটা আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালে আমরা কেবল নিজেদের ভাগ্যর সেবাই করে চলেছি। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় ক্ষীণ চোখে ওর দিকে তাকিয়ে বলে, ক। রুদ্র বিরাট সংকোচ কাটিয়ে বলে, এভাবে দেশের খয়রাত করা কি ঠিক? এমনিতেই অর্থনীতিতে একেবারে মারাত্মক অবস্থা, এমন দুর্নীতি করা উচিত না, আমরা বেশি কইরা ফেলতেছি। তৌসির রুদ্রের কথায় মুচকি আসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর বলে, শোন, একটা খাঁটি কথা তোরে কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। মিনাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলে, এই দেশে ঝাড়ুদার থেকে শুরু করে মন্ত্রী অব্দি ঘুষ খায়, তো আমরা খাইলেই কি? রুদ্র মুখ পেঁচার মতো করে বসে থাকে। এত মস্ত বড় ডায়লগ শুনে নাজিম চাচা সিগারেটে টান দিতে দিতে বলে, রাজনীতিতে কোনো ছাড় নাই, যে যত পারছে মারছে আর মায়েরা নেও, পতন কেমন হয় কোয়া যায় না। তৌসির রুদ্রের মুখ গোমরা রেখে ওর থুতরি ধরে বলে, এই দেশের কথা চিন্তা কইরা শুকাইস না। তৌসিরের কথায় রুদ্র ভুরু কুচকে ওর দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এদেশের সরকার যদি হয় চোর, তাহলে দেশের অর্ধেক জনগণ ডাকাত হবে। এই দেশ এইরকমই চলতেছে আর চলবে। রুদ্র মলিন গলায় বলে, সত্যি ভাই, সবাই এক থাকলেই বিড়াল। নুরজাহান শাহ তিক্ত সুরে বলে ওঠে, দেশের সরকার ও পক্ষ অপোজিশন বলে কিছু নেই, আছে শুধু দুর্নীতি ভিন্ন ব্র্যান্ডের। তৌসির খেয়াল করে, এখানে সবাই থাকলেও কেরামত নেই।
এটা দেখে তৌসির নুহমান শাহকে জিজ্ঞেস করে, কিরে নুহমান, কারামত কই? নুহমান এটা শুনে হেসে ওঠে, ও ঘুমে ভাই, গতকাল খেলা দেখা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইছে। খেলার কথা শুনে তৌসির দাঁত কেলে হেসে ওঠে, বলে, কি ব্যাং খেলতো খেলা 136 রানে টার্গেটও মিস করে টুটটুটরা। ছিছি লজ্জা। মিনাজ মামা হতাশ হয়ে বলে, খেলা দেখা শপথ করছি আর জীবনেও খেলা দেখবো না। নাজিম চাচা মিনাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এমন বিলাইয়ের তওবা তো প্রতিবারই করস, পরে তো আবার ভিলা দেখতে যাস। তৌসির এর মাঝে বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ হলো যে হালায় কৃষি প্রধান দেশে ক্রিকেটকে প্রধান খেলা বানাইছে। রুদ্র আপেক্ষে সুরে বলে, মরণের পরেও একটা কাপ আনতে পারবো না কেউ। তৌসির রুদ্রের কথায় বিরক্ত বয়ে নিয়ে বলে, ইদানিং বাংলাদেশের খেলা দেখা মাঝে মধ্যে মনে হয় খেলোয়াড় সহ স্টেডিয়ামে বোমা মাইরা উড়াই দেই। ওর কথা উপস্থিত সবাই তাচ্ছিল্যে সুরে হেসে ওঠে, যদিও হাসতে কিন্তু মনে ব্যথা ঠিকই লাগছে। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে, কিন্তু প্রতিবারই এমনই হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘ শ্বাস ছেড়ে নেয়, কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, চাচা একটা গান বাজাও তো, বহুত দিন ধইরা ড্যান্স দেই না। নাজিম চাচা এটা শুনে ভাবলেশীন হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারের বোতামটা চাপ দেয়। বোতাম চাপতেই বাজতে লাগে একটি সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিকড়ে ওঠে। তৌসির আর রুদ্রের চোখের লাইটিং ঝাপটা লাগে। ওরা দুজন একে অপরের দিকে এক ঝলকা হাসি ছুঁড়ে মেরে সোফা ছেড়ে তড়াক হয়ে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁট চেপে আর হাতটা অলিম্পিক মোটিভেশনের উদ্দেশ্যে একটা দুর্বৃত্ত ড্যান্স দেয়। মিনাজ মামা লুঙ্গির কোন অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজিম চাচা, মিনাজ মামা, তৌসির, নুহমান শাহ আর রুদ্র সবাই মুহূর্তে এক হাতটা লুঙ্গির কোণ তুলে নিয়ে শুরু করে উড়াধুরা ড্যান্স। স্পিকার এখনো গম গম করে একই স্পেশাল গান। এমন সময় তৌসির সোফা থেকে ঝোপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেম ভাঙা, লেন্স টুকটাক আশ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল ভাবে এঁটে দেয়। চশমাটা পড়তে পড়তে স্বভাবত একটা লেন্স চশমার পেছনে লেগে তৌসিরের চশমাটা সোজা করে, বরং এক চোখে ঢেকে রেখে ডান্সের কৌতুকে হলে শুরু করে হাফ স্টাইল করে সেকেন্ডের ডান্স। স্পিকারের তালে তালে সবাই গলায়, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, শেখ হাসিনা সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। তারপর সেই উদাম আহ্বান, ওয়ান্স এগেন শেখ হাসিনা, ওয়ান্স এগেন শেখ হাসিনা, ওয়ান্স এগেন শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝে ঘেমে নিয়ে একসা হয়ে উঠেছে তৌসির। শেখের মাইয়া আর কিছু করুক আর না করুক, একটা ঝাকাস গান দিয়া গেছে রে, একেরে মনের মতো। কিছুটা থেমে গিয়ে আবার বলে, আগামী 50 বছর এমন দুর্দান্ত গান কোনো দলও দিতে পারবে না। এই বলে আবার নাচের তালে কোমর দুলাতে শুরু করে। গানের সুরে বাঁধন আরো শক্ত হয়, জয় বাংলা জিতবে আমার নৌকা, জয় বাংলা জিতবে আমার নৌকা। রুদ্র নাচতে নাচতে একটু ঢেকুর তুলে চোখ টিপে বলে, দল যার যার, গান কিন্তু সবার, হোক বিরোধী দলের গান, নাচমি কিন্তু আমরা সবাই। এই বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়। সে আসলে চায়ের দোকান থেকে চুরি করে এনেছিল এই সানগ্লাসটা। স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা শেখ হাসিনা সালাম নিন। নাচে যখন জমে ক্ষীণ, তখন নাজিম চাচার নজর যায় তৌসিরের দিকে। উড়াধুরা নাচের ঠোঁটে এক লুঙ্গি চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর ওপরে উঠে গেছে। নাজিম চাচা সেটা দেখে নামানোর জন্য এক টানে হাত বাড়ায়। তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এই সরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকে আবার উচ্চস্বরে গানের শেষ লাইন ভেসে ওঠে, জয় বাংলা নৌকা মার্কায় ভোট দিন। এই পর্যন্তই ছিল স্নিগ্ধ বিষ গল্পের 11তম পার্ট। নিচে হচ্ছে লেখিকার নোট। দেরি করে দেই বলে দুই একজন খুবই বিরক্ত, হয়তো আমার ওপর। আসলে আমি পেশাদার লেখক নই, লেখালেখি আমার কেবলই শখ, তাই যখন মন চায় তখনই লিখি। আর আমার কোনো বিশাল পাঠক গোষ্ঠীও নেই যার অধীর আগ্রহে অপেক্ষা করবে, তাই হয়তো ধীরে ধীরেই লিখছি, নিজের গতিতেই লিখছি।
আসলে এই গল্পটা লেখিকা আসলে অনেক দেরিতে দেয়, যার কারণে আমি তো গল্পটা শুরু করছি রিসেন্টলি। গল্পটা আরও অনেক আগে থেকে লেখিকা লিখতেছে, মোটামুটি 2 মাস আগে থেকে। এই জন্য আমি প্রথমে যে আমি 10টা পর্ব রেগুলার দিছি, এটা হচ্ছে লেখিকা আগে আপলোড করে রাখছিল, বিধায় আমি আপনাদের আগে ভাগে দিতে পারছি। কিন্তু এখন যে পর্বগুলো, এগুলো হচ্ছে লেখিকা একটা করে দিতেছে, দেন আমি আপনাদের দিতে পারতেছি। এই যে আজকের পর্বটা, মানে 10 নম্বর পর্বটা উনি দিছিল হচ্ছে এই মাসেরই 9 তারিখে, আর আজকে কয় তারিখ? 29 তারিখ। তাহলে 20 দিন পরে যে 11তম পর্ব দিল, এতটা গ্যাপ। উনি যেভাবে দিবে সেভাবে আমিও দিব, কারণ আমি তো গল্প লিখি না, তাই আপনারা চাইলেও আমি দিতে পারতেছি না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।